আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ সকাল সম্মানিত বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকে স্কিনের উপর কিছু আহ, বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে এলোপ্যাথি থেকে অগণিত পরিমাণ পেশেন্ট আমাদের হোমিওপ্যাথিতে কনভার্ট হচ্ছেন। এর মূল কারণ হচ্ছে সেখানে ওয়াইনমেন্ট, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, লটস অফ কমপ্লেন। আমরা দেখি যে সেখানে তারা দীর্ঘ 2 4 5 10 বছর পর্যন্ত পেশেন্ট রয়েছে যারা চর্মরোগে ভুগতেছেন, কিন্তু সাময়িকভাবে পাপ দিচ্ছেন, অর্থাৎ সাময়িকভাবে মলম দিচ্ছেন অথবা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কে 1 2 মাস 3 মাস ভালো থাকতেছেন, আবার সেগুলি দেখা দিচ্ছে। তো যার কারণে রোগীরা বর্তমানে খুব বিতৃষ্ণ হয়ে যাচ্ছেন। তো আমরা যদি হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চমৎকার চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভালো সফলতা আমরা পেতে পারি। তো আজকের আলোচনাটি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো সাউন্ড ক্লিয়ার কিনা, যারা অলরেডি ইতিমধ্যে যুক্ত হয়েছেন শুনতে পাচ্ছেন কিনা, আর যারা পরবর্তীতে লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন, সকলের প্রতি অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সম্মানিত বন্ধুগণ, আমরা কিছু পিকচার সর্বপ্রথম দেখে নিব যে মূলত আমরা কি কি ধরনের স্কিন ডিজিজগুলি আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে নিই, একটু দেখে নিই। দেখেন, আমরা একটু পিকচার কিছু ছবি দেখে নিব। সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের কাছে বর্তমানে এই পেশেন্টগুলি সবচেয়ে বেশি আসে। কোনটা? এই যে দেখেন, রিং ওয়ার্ম। এই রিং ওয়ার্মের পেশেন্ট আমাদের কাছে প্রতিদিন আপনি একটা দুইটা পাবেনই, কোনো সন্দেহ নেই। এই পেশেন্ট আপনি পাবেনই আপনার চেম্বারে স্কিনের। আচ্ছা, তারপরে এই যে দ্বিতীয় যে বিষয়টা, এটা দেখেন, এই ক্যাটাগরির পেশেন্ট আপনার কাছে আসবে, সোরাইসিস লাইক। নেক্সট হচ্ছে এই যে মুখের ক্ষেত্রে আপনি দেখেন, গতকালকে একটা পেশেন্ট আমি এরকম পেয়েছি। আসলে এগুলি সেন্সিটিভ বিষয়, তো মহিলাদের বিষয়গুলি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দিতে পারি না, কারণ সবাই কিন্তু তার বিশেষ করে চিকিৎসা করতে আসলে তারা ফেসটাকে দেখাইতে চায় না। তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। তাছাড়া এই যে দেখেন হাতের বিটিলোগ, এই বিষয়টা আমরা পাই কি, খেয়াল করেন, এই পেশেন্টও আমাদের কাছে আসে। যদি বিটিলোগের প্রাইমারি স্টেজে হয়, নতুন অবস্থায় হলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারি, কিন্তু যদি পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকটা অসম্ভব হয়ে যায়। এই যে দেখেন স্কিনের আঙ্গুলের ফাঁকে বিভিন্ন জায়গায় রানের চিপাই টিপাই প্রচুর পরিমাণে এরকম স্কিনের রোগী আমরা পাচ্ছি। আচ্ছা, এই মুখের ক্ষেত্রে দেখেন, এই যে এরকম নাক খুঁটে খুঁটে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলতেছে। আমরা এরকম পেশেন্ট আমাদের চেম্বারে কিন্তু হিউজ পরিমাণ পাই। সম্মানিত বন্ধুগণ, সকল কেসে তো আপনি সফলতা দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমি জাস্ট আপনাদেরকে কিছু বিষয় দেখিয়ে তারপর মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে ফুসকার মতো, আগুনের ফুসকার মতো কি হচ্ছে, স্কিনের সমস্যা দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা? এরকম স্কিন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে আসে। নেক্সট হচ্ছে আমরা দেখি, এই যে এরকম কালো কালো হয়ে যাচ্ছে, এরকম পেশেন্টও আমাদের কাছে আমরা স্কিনের ক্ষেত্রে অ্যাভেলেবেল পাই। নেক্সট হচ্ছে দেখেন, পোকা লাগলে বা যদি কোনো কোনো কিছু কামড় দেয়, দিলে পিঁপড়া, যেটা বলে আমরা গ্রামের বাসায়, কোন এলাকায় বলে বিষমান্দার, কোন এলাকায় বলে, এক এক জায়গায় এক একটা নাম থাকে। যখন কামড় দেয় এরকম ফুলে ফুলে যায়, এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আসে। তো আপনি চেষ্টা করেন, আপনার স্কিনে যদি আপনি সফলতা দিতে পারেন, এরকম সব কিছু তো লাগে না। আপনার এলাকায় যদি আপনি স্কিনের চিকিৎসা করে, চর্মরোগের চিকিৎসা করে সফলতা দেখাতে পারবেন, দেখেন আপনার এলাকার মাঝে নাম হয়ে যাবে স্কিন বিশেষজ্ঞ, হোমিও স্কিন বিশেষজ্ঞ ডাক্তার নুরুল ইসলাম সাহেব, অত্যন্ত নাম করা একজন যশোরের লোক, আপনার নাম হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন আপনার কি আসবে, সফলতা আসবে। সম্মানিত বন্ধুগণ, আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখালাম। যদি আমরা এই বিষয়গুলিতে আমরা ভালো করতে পারি, তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনার সফলতা আসবে। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ।
আমরা বোর্ডের মাধ্যমে এই আলোচনাগুলোকে কন্টিনিউ করতে চাচ্ছি। তো বন্ধুগণ দেখেন, সকল ক্ষেত্রে আপনি সফলতা দিতে পারবেন না। এলোপ্যাথিতে যেহেতু পারতেছে না, আমরা হোমিওপ্যাথি তো চেষ্টা করব শতভাগ। যদি আপনার চেম্বার আপনি ওনলি ফর 30% পেশেন্টকে সুস্থ করতে পারেন, তাহলে আপনার চেম্বারের সুনাম চতুর্দিকে দেখেন কিভাবে ছড়িয়ে যায়, আপনি রুগী দেখে গোলাইতে পারবেন না। তো আমরা আজকের মূলত বোর্ডের মাধ্যমে আমরা আলোচনায় চলে যাব। যারা আপনারা আমার আলোচনায় অংশগ্রহণ করে সহযোগিতা করেন, আপনাদের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। যদিও আপনারা জানি না কিছু শিখতে পারছেন কিনা, সেটা হলো আপনারা যারা আলোচনা শুনছেন তাদের উপর ডিপেন্ড। আচ্ছা, অ্যালার্জি আমবাতে কোনো ক্রমে সারতেছে না, কি ওষুধ দেওয়া যায়? আচ্ছা আবু সাহেদ ভাই, আপনার এই অ্যালার্জির পিছনে পড়ে থাকলে হবে না, আপনাকে অ্যালার্জিটার গ্রেডিং সম্পর্কে আপনি জানতে হবে, কখন বাড়ে কখন কমে। আপনি রোগের পিছনে দৌড়াইলে আপনার হোমিওপ্যাথিতে ব্যর্থ হয়ে যাবেন। যখনই আপনি রোগের পিছনে দৌড়াবেন তখনই আপনার চেম্বারে 12টা বাজায় দিলেন। তা আপনাকে দৌড়াইতে হবে কিসেবে? রোগীর পিছনে। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। তাহলে আমরা আজকে আলোচনা করব স্কিন ডিজিজ। আমরা কি আজকে আলোচনা করব? আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্কিন ডিজিজ। এখন এই স্কিন ডিজিজের আপনি যত প্রকার স্কিনের সমস্যা পাবেন সেইগুলি নিয়ে আমাদের হচ্ছে আলোচনা আজকের মূল বিষয়। তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে কম্বাইন্ডলি, যেটাকে আমরা বলি কি ড্রাগস ইন জেনারেল, কম্বাইন্ডলি কিছু মেডিসিন আমরা পাই চর্মের উপরে খুব ভালো কাজ করে। সেগুলি কি? সর্বপ্রথম যদি আমরা পাই আসি অ্যান্টিসুরিকের ক্ষেত্রে সালফার। কি পেলাম? অ্যান্টিসুরিকের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কি সালফার। এখন অনেকে আপনারা এই সালফারের ব্যবহার সম্পর্কে ওয়াকিফাল নাই, অর্থাৎ আপনারা সালফারের ব্যবহারটাই আপনারা জানেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আপনার সালফার দিচ্ছেন, দেওয়ার পরে রোগীর চর্মরোগ বেড়ে যাচ্ছে, 2 দিন পরে এসে রোগী আপনাকে গালিগালাজ করতেছে। এই পড়ে গেলেন বিপদে, আপনার চেম্বারের 12টা বাজায় দিলে। এখন এই সালফারটা আপনি ব্যবহার করবেন কিভাবে, এটা হলো মূল বিষয়। আপনি সালফার ব্যবহার করবেন কিভাবে, এটা হলো মূল বিষয়। আপনারা মনে করেন যে যদি মনে হয় আমি কিছু কথা বলি, আপনাদের হয়তো বা এটা বিরক্ত লাগতে পারে, ভালোও লাগতে পারে। যারা আপনারা ভালো প্র্যাকটিস করেন তাদের ভালো লাগবে। যেমন মনে করেন আজকে আমি তহিদ সাহেবের একটা অনলাইনে পেশেন্ট দেখলাম। কার? ডাক্তার তহিদ সাহেব আমাকে অনলাইনে একটা পেশেন্ট দেখালো। এখন আমি কেস টেকিং করে আমি হয়তো একটা ওয়েল সিলেক্টেড মেডিসিন আমি নির্বাচিত করলাম, যে আমার পক্ষ থেকে নির্বাচিত মেডিসিনটা হবে কোনটা, আমি তাকে ব্রিমস্টোন সিলেকশন করলাম। এখন আমি যদি সে যদি মিক্সোপ্যাথি হয়, অর্থাৎ সে আগে থেকে যদি হিউজ পরিমাণ মেডিসিন ব্যবহার করে থাকে, আর আমি বান্দা তো করবো হলো সিঙ্গেল রেমেডি। তো আমি সিঙ্গেল রেমেডি ব্যবহার করলে এখানে এই পরিস্থিতির শিকারগুলো আপনারা কখনো হতেও পারেন মেবি। কেমন হবে? যেমন মনে করেন আমি সালফারকে ব্যবহার করব কিভাবে, উইকেন্ড অর্থাৎ সপ্তাহে একটা ডোজ আমি সালফার ইউজ করব। আমি আমার ব্যক্তিগত চিকিৎসায় আমি সালফার মেডিসিন দিয়ে চমৎকার রেজাল্ট পেয়েছি, এবং আপনাদেরকে এটা আমি বলে দিচ্ছি আজকে, যে এই গোপন তথ্যটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা আপনাদের চেম্বারও সফলতা পেতে পারেন। এখন সেই গোপন তথ্য কি? আমি জানি শতভাগ ডাক্তার এই স্কিনের ক্ষেত্রে আপনারা হেজিটেশনে পড়ে যাচ্ছেন। কি কারণ? কি কারণ হচ্ছে একটাই, আপনাদের যেটাকে বলি আপনার টেকনিক্যালি আপনার এই বিষয়গুলি হ্যান্ডেলিং করতে পারতেছেন না। তাহলে সালফারটা ব্যবহার করবেন কিভাবে? যেমন মনে করেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রায় আপনাকে সালফার ব্যবহার করতে হবে। সেই বিষয়টা কি? সালফারকে আপনি একটা দানা দিয়া, কয়টা? ওনলি ফর একটা দানা দিয়া একটা শিশিতে আপনি মনে করেন 1 আউন্স দেন, আর 4 আউন্স দেন, আর 10 আউন্স দেন, সেটা হলো পরের কথা। আপনি যদি 4 আউন্সের শিশি দেন তাহলে পরিমাণে বেশি খেতে দিবেন, আপনি যদি 1 আউন্সের শিশি দেন তাহলে পরিমাণে কম খেতে দিবেন। এই বিষয়টা এরকমই। আমি আমার প্র্যাকটিক্যালে পাই, এর ব্যতিক্রম আমি কখনো দেখি নাই বা হয় না।
তাহলে আপনি সালফারকে ইউজ করলেন 0/1, সালফার 0/1 থেকে শুরু করবেন। সালফার যখনই আপনি শততমিক দিতে যাবেন তখনই আপনি বিপদে পড়বেন। সালফার শততমিক দিলেন আর এটা বেড়ে গেলে রুগী পরের সপ্তাহে এসে আপনাকে গালিগালাজ শুরু করবে। পরের সপ্তাহে রুগী এসে আপনাকে গালিগালাজ শুরু করবে, ধর মিয়া আমি এলোপাতি দিয়েছিলাম ওটাই ভালো ছিল, আপনি আমার 12টা বাজায় দিচ্ছেন। তাহলে আমি যদিও হাসতেছি কিন্তু কথাগুলি বাস্তব। আপনাকে সালফার কিভাবে ইউজ করতে হবে? আপনাকে প্রথম সালফারের 0/1 কি আপনি 0/1 ফর একটা গ্লোবিউস দিয়ে, আমি তো হেপকো কোম্পানি মেডিসিন বেশি ব্যবহার করি আর জার্মানি ওষুধ চেষ্টা করি বেশি ব্যবহার করার জন্য। তাহলে আমার আজকের আলোচনাটি দীর্ঘায়িত হবে, যদি কারো ভালো লাগে শুনবেন, যার ভালো না লাগে আপনারা আপনাদের কাজে যেতে পারেন। কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় সেমিনারে আলোচনা শুনতাম তখন আমাদের বসেরা বলতো যে আলোচনা চলাকালীন কারো যদি প্রস্রাব পায়খানা ব্যক্তিগত প্রয়োজন লাগে আপনারা যেতে পারেন আর আবার এসে বসে যাবেন। সুতরাং বিষয়টা এরকমই, যেহেতু চেম্বার টাইম এখন, আপনার রোগী যদি থাকে আপনি রোগী দেখতে পারেন, আবার আপনি আলোচনায় চলে আসতে পারেন। আমরা এইভাবে কন্টিনিউ করবো। তাহলে দেখেন, এই সালফারের আমি যে আপনাদের এই যে ফ্রি আলোচনাগুলি করতেছি, আমার কিন্তু নিজের কোনো বেনিফিট নাই। যেহেতু আপনারা আগ্রহ প্রকাশ করতেছেন, অনেকে আপনারা শুনতে আগ্রহী, আপনাদের ভালো লাগে, বিদায় আমি চেষ্টা করি প্রায় সময় বিভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য। তাহলে দেখেন, এই সালফারে কি বলছিলাম, একটা গ্লোবিউস নেবেন, নিয়ে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনি যদি এরকম 4 আউন্সের শিশি ব্যবহার করেন তাহলে এটাতে আপনি কি দিলেন, একটা গ্লোবিউস দিলেন। আর যদি আপনি রেকটিফাইড স্পিরিট যেটাকে বলি, পানির বিশুদ্ধতা রাখার জন্য 2-4-5 ফোঁটা দিতে চান দিলেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, এটা রোগীর উপর ডিপেন্ড করে। এখানে আরেকটা বিষয়, আপনি যখন রেকটিফাইড স্পিরিট না দিবেন, পানিটা যখন রোগী খাবে, ওষুধটা খাবে, তখন অনেক পেশেন্টে ওই ওষুধই খাবে না। কেন খাবে না? সে চিন্তা করবে ওষুধটা জাস কম হয়েছে, অর্থাৎ পাওয়ার কম দিয়েছে। তো আপনি যদি সেই ক্ষেত্রে এটা করেন তাহলে হবে কি, তার আত্মতৃপ্তি পাবে। তাহলে আপনি 4 আউন্সের শিশি নিলে আপনি থেকে 1 মুখা পরিমাণ ঔষধ, এটাকে আমি যেটা করি, আমি সাধারণত এই শিশিগুলি ব্যবহার করি, এই 30 ml এর শিশি ব্যবহার করি। তো আপনারা যদি এটা করেন, এটাকে আপনারা 4টা ভাগ করে দিবেন, অর্থাৎ 4টা ডোজ। আর যদি এটা করেন, এটাকে আপনি 4টা দাগ দিয়ে দিবেন, এই ক্ষেত্রে আপনার কয়টা হবে, 4টা ডোজই হবে। তা আপনি যদি এখান থেকে 1 ডোজ নেন, মনে করেন আপনি 1 ডোজ নিলেন, আর একটু সহজে আসি, মনে করেন আপনি 30 ml এর শিশি আমি ব্যবহার করতেছি, এটাকে আমি 4টা দাগ দিয়ে দিলাম, 1 2 3 4। এখন প্রতি শুক্রবারে 1 দাগ করে রোগীকে বলবেন খালি পেটে সকালবেলা খাওয়ার জন্য। এখন রোগী কখন খাচ্ছে? সকালে খালি পেটে খাচ্ছে। খাওয়ার পর এখন রোগী সেই শুক্রবারে খাবে, এতদিন কি আপনার জন্য বসে থাকবে? এই জন্য আপনাকে কি করতে হবে, পাশাপাশি আপনাকে আরেকটা পিটিআরএস দিতে হবে। তো আপনি যখন একটা ফাইটম দিবেন, সেটা সকাল বিকাল খাবে, আর এটা সপ্তাহে 1 দিন খাবে। এইভাবে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আমি আমার এই সাপ্রেশন অফ স্কিন ডিজিজের ক্ষেত্রে বা সালফারের সিমটম এসেছে, নির্বাচিত মেডিসিন হিসাবে সালফারকে অ্যাপ্লাই করে আজও পর্যন্ত আমার ব্যক্তিগত প্র্যাকটিসে আমি দেখি নাই কোনো রোগীতে ফেল হওয়ার জন্য। এটা হলো আপনার সচেতনভাবে ব্যবহার করতে হবে। তারপরেও যদি আপনার অ্যাগ্রাভেশন হয়, সেই ক্ষেত্রে আপনি কাপিং সিস্টেমে ব্যবহার করবেন। কাপিং সিস্টেম কোনটা? আপনি মনে করেন 1 মুখ ওষুধ দিলেন, ওই বা এখান থেকে 1 ড্রপ ওষুধ দিলেন কাপের মাঝে নিয়ে, সেটাকে চেঞ্জিং করেন, আবার ওখান থেকে অল্প একটু আরেকটা কাপে ঢেলে সে আবার বাকিটা ফেলে দিলেন, আবার সেটা থেকে, এটা হলো কাপিং সিস্টেমের প্রথম পদ্ধতি। আবার দ্বিতীয়, আবার ফেলে দিলেন, আবার নিলেন, আবার ফেলে দিলেন, এভাবে নিয়ে 3-4 বার চেঞ্জ করার পরে ওখান থেকে রুগীকে চামচ দিয়ে 1 চামচ অথবা তার 1 ডোজ পরিমাণ খেতে দিলেন। এই সিস্টেমেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এইভাবে দেখবেন যে আপনার সুন্দর রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে আপনি এই সালফার সম্পর্কে আজকে আমি আশা করি আর ভুল হওয়ার কথা নাই, এইভাবে অ্যাপ্লাই করবেন, দেখবেন সুন্দর রেজাল্ট পাবেন। এখন যে কথাটা বলছিলাম, যে কথার কথা, আমি রনিয়াপার কাছে ওয়েল সিলেক্টেড মেডিসিন হিসাবে একটা পেশেন্ট দেখলাম, দেখে আমি কি করলাম, ওইখানে মেডিসিন পাঠাইলাম।
এখন রনি আপা যদি মনে মনে চিন্তা করে, বা রনি ভাই, রনি নামটা আসলে ছেলে মেয়ে দুইজনে রয়েছে, আমি জানি না উনি কি কোন ছেলে না মেয়ে, যাই হোক। যদি আপনি দেখেন যে এখন আপনি দিলেন কি পেশেন্টকে ওয়ানলি ফর একটা গ্লোবিউলস দিয়ে ওষুধ সিলেকশন করে তাকে দিলেন, কিন্তু আপনি সময় ব্যয় করলেন কতক্ষণ? 40 থেকে 50 মিনিট। এখন যারা সাধারণত আমরা বিজি প্র্যাকটিশনার, আমার সাধারণত 1000 টাকা ফি নেই, কারো ক্ষেত্রে 500 টাকা নেই, কারো ক্ষেত্রে 700 টাকা নেই, তো সব মিলে 2 মাসের ওষুধ সহ আমরা প্রেসক্রিপশনে 1000 টাকা সাধারণত নিয়ে থাকি। এখন যেই পেশেন্টের কাছে আমি মেডিসিনটা পাঠালাম, এখন সে যদি সেই ডাক্তারে যদি কয়ে স্যারে ওই সালফার ব্যবহার করে আমার কাছে 1000 টাকা নিয়ে গেল, এরকম আমি পেয়েছি। যদি এরকম মন মাইন্ড থাকে তাহলে নিজেও ভালো ডাক্তার হতে পারবেন না, আর যার মাধ্যমে দেখাবেন তার ক্ষেত্রে আপনি আত্মতৃপ্তি পাবেন না। সো দ্যাট আপনাকে মেডিসিনের হিসাবটা পরে আসবে। আপনি যে তাকে 40 মিনিট 1 ঘন্টা ব্যয় করে একটা সুনির্বাচিত মেডিসিন সিলেকশন করে তাকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন, সেইটার দাম হলো 1000 টাকা, মেডিসিনের কোনো দাম নাই, এটা আপনি ধরে নিতে পারেন। এই মন মাইন্ড সবসময় আপনাদের রাখতে হবে যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই সালফার সম্পর্কে আপনাদের একটা সুন্দর এবং স্বচ্ছ ধারণা দিলাম। আমরা চলে যাব পরবর্তী বিষয়। আপনাদের এই স্কিনের ক্ষেত্রে যার যে ডাউট থাকবে আপনারা কমেন্টস করেন, আমি আপনাদেরকে সেইগুলো দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো আলোচনার সাথে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারে আপনাদের বেশিরভাগ লোকের তেমন কোনো কাজ নাই যারা ডাক্তার রয়েছেন, রুগী আসলে দেখবেন, পাশাপাশি আপনার আলোচনাগুলি আমরা কন্টিনিউ করি। আমরা চলে যাব পরবর্তীতে, আবার বোর্ডে আমরা আলোচনা চলে যাচ্ছি। তাহলে দেখেন, আমরা এই সালফার সম্পর্কে সুন্দরভাবে ব্যবহারের সিস্টেম বলে দিলাম। এখন সালফারের লক্ষণ নিয়ে তো আর আমার এখন কথা বলার সময় নাই, কারণ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ। আপনারা ম্যাথমেটিক্যাল সালফার সম্পর্কে স্বচ্ছ এবং ভালো ধারণা আপনার থাকতে হবে। সেই জন্য আপনার ম্যাথমেটিক্যাল, অথেন্টিক ম্যাথমেটিক্যাল পড়তে হবে। আপনাদেরকে বরাবরই বলি, অ্যারেন স্কিনর আছে, হেরিং গাইডিং সিমটম আছে, ক্লার্কের ম্যাথমেটিক্যাল আছে, বিবার ম্যাথমেটিক্যাল, বিবার রয়েছে, মাস্টার অফ হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল রয়েছে। এই যে বিষয়গুলি অনেক বই আছে, সেইগুলিও পড়তে পারেন। অথবা আমি যে সাধারণত যে অনলাইনে যে কোচিং করতেছি সেটাও আপনারা অংশগ্রহণ করতে পারেন। অলরেডি যারা 2টা মেডিসিন আলোচনা শুনেছেন তারা বুঝতে পেরেছেন যে কত পরিমাণ মেহনত করে সেই মেডিসিনগুলিকে রেডি করে দিচ্ছে আপনাদেরকে, এবং কেস টেকিং করে কি সুন্দরকে প্রেজেন্টেশন করে দিচ্ছে আপনাদের। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী মেডিসিন রোগের বিষয় নিয়ে কথা বলব। দেখেন, রোগী আপনার কাছে আসলো, এখন বলতেছে তার চর্মরোগ, কি তার স্কিনের সমস্যা, কিন্তু সে বলতেছে চুলকানির পরে তার জ্বালা হচ্ছে, কি হচ্ছে, বার্নিং হচ্ছে। রোগী বলতেছে ডাক্তার সাহেব, যেই মজা লাগে চুলকাইলে, চুলকানির পরে কি হচ্ছে, খালি মরিচের মতো জ্বলতেছে। তাহলে কি হচ্ছে, বার্নিং হচ্ছে। চুলকানির পরে কি হইতেছে, তার প্রচন্ড জ্বালাপোড়া করতেছে। এখন আপনার এই চুলকানির পরে যদি জ্বালাপোড়া করে, আপনার জানতে হবে আপনাকে যে জ্বালাপোড়া করে চুলকানির পরে কোন কয়টা মেডিসিন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। এইগুলি যদি আপনি কালেকশনে রাখতে পারেন তাইলে না আপনি ভালো ডাক্তার। আর যদি আপনি রোগীর সামনে বসায়া অবর্থ বই খুঁজেন, পাতা উল্লাইয়া আর অন্য অন্য বিষয়গুলি দেখেন, তখন রোগী বলবো ধর এই ডাক্তার কিছুই জানে না, বই দেখে দেখে চিকিৎসা দেয়। এই ক্ষেত্রে আপনার ব্যর্থতা আসবে। তাহলে আপনাকে জানতে হবে এপিস্মেল, আর্সেনিক, কি এপিস্মেল, আর্সেনিক, গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু যেগুলো আমি বলতে চাই, কি এপিস্মেল, আর্সেনিক, ল্যাকেসিস, ফসফরাস, কি ল্যাকেসিস এবং ফসফরাস। কি পেলাম, এপিস্মেল, আর্সেনিক, ল্যাকেসিস, ফসফরাস, চমৎকার মেডিসিন, এবং সেই সাথে রয়েছে রাস্টক্স সালফার, কি রাস্টক্স এবং সালফার। এই যে বন্ধুগণ, আমি আপনাদেরকে যে মেডিসিন কয়টা দিলাম জ্বালাপোড়ার ক্ষেত্রে, এখন এই জ্বালাপোড়ার ক্ষেত্রে আচ্ছা, ইমরান সাহেব যে লিখলেন স্যার কোন কোন লক্ষণে কোন কোন মেডিসিন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো, আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই। ঠিক আছে, আমি বলতেছি, অনেকগুলি তো এই আলোচনা করতে গেলে তো আপনার লং টাইম, অনেক সময় লাগবে। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এই যে দেখেন, এখানে বার্নিং এর ক্ষেত্রে আপনার কাছে চলে আসলো, কথা সেই একই, অল্প কথায় যদি আসে, যেমন গতকালকে পিকুলিয়ার সিমটম নিয়ে আলোচনা করেছি।
এক একটা মেডিসিনের পিকুলিয়ার সিমটম যদি আপনার কাছে থাকে, আপনি রাজা। যেমন ধরেন এই যে এপিসমেলের কি সিমটম আপনি পান? তার কি পিপাসা নাই টোটালি। কি হয় এপিসমেলে? কি পায়? পিপাসা টোটালি নাই। তার প্রস্রাবের ঘাটতি থাকে, পরিমাণ প্রস্রাব কম হয়। জ্বালা পোড়া তো মূল কথা পাইলাম। কি পাইলাম? মূল কথা হচ্ছে তার চুলকানি পরে জ্বালা পোড়া হয়, চুলকানি পরে তার জ্বালা পোড়া হচ্ছে। এটা হলো রোগীর বর্ণনা। এখন আপনার এই এপিসমেল ব্যক্তি সম্পর্কে আপনার জানতে হবে না, এপিসমেলটা কে। এটা আপনাকে জানতে গেলে তার কমপক্ষে 2-4-5টা সিমটম আপনাকে জানতে হবে। যেমন ধরেন এপিসমেলের আপনার আমরা জানি তার প্রস্রাবের পরিমাণ কম হয়, তার পানির পিপাসা টোটালি থাকে না, জ্বালা থাকে, আমরা জানলাম, ফোলা থাকে আক্রান্ত স্থানটা। এরকম ভাবে কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় থাকতে হবে। থাকলে আপনি চট করে কি করতে পারবেন? এপিসমেল মেডিসিন সিলেকশন করতে পারবেন। তো তারপর যদি আপনি চলে আসেন যে আর্সেনিক, আপনি আর্সেনিক মেডিসিন কিভাবে সিলেকশন করবেন? আর্সেনিককে আপনার ওই তার বেসিক কথা জানতে হবে, যে তার কি হয়, শরীরের মধ্যে প্রচুর শীত থাকে, একটা কথা জানলেন। তার পানির পিপাসা প্রচুর পরিমাণ, অল্প অল্প পানি খাচ্ছে, পানি পিপাসা লাগলো, এক ঢোক পানি খাচ্ছে, তার পিপাসা শেষ, আবার একটু পরে পানির পিপাসা লাগছে, আর একটু খাচ্ছে, আবার চলে যাচ্ছে। তার ভিতরে একটা প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করতেছে। এই যে বিষয়গুলো, এরকম মূল কথাগুলো আপনার মেমোরিতে সেট আপ থাকতে হবে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কি আর্সেনিক। যেমন মনে করেন ল্যাকেসিস, এই ল্যাকেসিস আপনি কিভাবে ব্যবহার করবেন? ল্যাকেসিসের রোগী প্রচন্ড গরম কাতর হয়, তার ঠান্ডায় সকল কষ্টের উপশম হয়, গলার মধ্যে কোমরের মধ্যে সে টাইট কাপড় পরতে পারে না। এই মূল বেসিক কথাগুলি আপনার মাথায় থাকতে হবে। তারপরে আসেন এই ফসফরাসকে আপনি কিভাবে চিনবেন? এখন এই ফসফরাসকে যদি আপনি চিনতে চান, তার আমরা সবাই জানি যে ফসফরাসের পেশেন্ট প্রচন্ড পরিমাণে কি হয়, ঠান্ডা পানি, ফ্রোজেন আইটেম, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কোকা-কোলা এবং এগুলির প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষা, বজ্রপাতের ভয় পায়, অন্ধকারে ভয় পায়। এই বিষয়গুলি আপনার বেসিক বিষয়গুলি জানতে হবে। বর্ষায় সকল কষ্টে যদি বৃদ্ধি হয়, আপনি রাস্টক্সকে ব্যবহার করতে পারেন। রাতের বেলায় তার কষ্টের বৃদ্ধি হবে, আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট যে বিষয়টা, এটা হলো আপনি যদি সালফারের ক্ষেত্রে আসেন, নোংরা প্রকৃতির পেশেন্ট হবে, প্রচন্ড পরিমাণ নোংরা প্রকৃতি থাকবে। যেমন যদি এই টুপিটা মাথায় দিতে দেখবেন যে সালফারের পেশেন্ট গুলো একটু ময়লা টলাযুক্ত থাকবে। পাঞ্জাবি হলে সে বহুদিন যাবত ইস্ত্রি করবে না, দাড়ি দুড়ি রাখছে, একটা বড় একটা ছোট এলোপাতারি আছে, সে দাড়িটাকে ড্রেসিং করতেছে না। এরকম নোংরা প্রকৃতির হবে সালফারের পেশেন্ট হলে, তার গোসলের অনিয়া থাকবে। এইভাবে মূল বেসিক বিষয়গুলি আপনাকে জানা থাকতে হবে, তাহলে আপনি হোমিও প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে সর্বনাশ, ওই টিয়া পয়সা খরচ করবো, মা হোমিও হল, তারপরে মা হোমিও হল, সিয়াম হোমিও হল, তারপরে হচ্ছে যশোর কি বলে নাটোরের ডাক্তার আশরাফুল সাহেব, এইগুলি সুন্দরভাবে, ভাই আমি কি লেখাও দিব আপনাকে, বলবো লিখবো, সাদাত ভাই এত দায়িত্ব কি আমি নিছি? আপনাকে বলতেছি, আপনি ভিডিওটা বারবার আবার শুনবেন। আমি তো বলেই দিচ্ছি সুন্দরভাবে। লিখতে গেলে আবার এই একটা টপিকের উপর আলোচনা করতে সময় লাগবে 1 ঘন্টা। যদি 5টা মেডিসিন নিয়ে আমি কথা বলি 1 ঘন্টা সময় লাগবে। আর আপনি বলতেছেন লেখলে ভালো হয়, আমি বলতেছি মুখে, গেলে আপনি নোট করেন। তৃতীয় হচ্ছে, এত সুবিধা পেলে তো হোমিওপ্যাথি ডাক্তারি করা মুশকিল হয়ে যাবে ভাইয়া, কষ্ট করতে হবে নিজেকে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলি আপনাকে জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে। এখন যে বিষয়টা বলতেছিলাম, যে বিভিন্ন জায়গায় যারা আমরা শিখাচ্ছি, যেমন মনে করেন আমি একটা অনলাইনে কোর্স করাচ্ছি, সিয়াম হোমিও হল, আশুলিয়াতে আমাদের ডাক্তার জুলফিকার ভাই শিখাচ্ছেন, উনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওখানে উনি আপনারা শিখতে পারেন। তারপর নাটোরে রয়েছেন আশরাফুল সাহেব, আশরাফুল ভাই, উনিও শিখাচ্ছেন। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার বন্ধুরা অনলাইনে কোচিং করে আপনাদেরকে শিখাইতে যাচ্ছেন। তো আপনাদের উচিত হচ্ছে সামান্য পরিমাণ অর্থ ব্যয় করে আগে শিখেন, আগে ব্যবসায় ইনভেস্ট করেন, তারপরে সফল ব্যবসায়িক হন, নতুবা তো আপনারা আগাইতে পারবেন না। যাই হোক, আমরা মূল কথায় চলে যাই। বিচ্ছা যেটাকে আমরা বলি, বিচ্ছুকে আমরা যদি দেখি, নিডলস এজ ফ্রম নিডলস মানে কি বিচ্ছু। যদি আমরা দেখি বিচ্ছু লাগলে, শরীরের মাঝে যখন বিচ্ছু লাগলে যেরকম একটা ফোলা হয়ে যায়, এটা কিরকম আপনাদেরকে যদি একটু দেখি প্র্যাকটিক্যালি দেখাইতে পারি কিনা।
একটু অপেক্ষা করেন। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ওকে, আমরা পেয়েছি, একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে বিচ্ছু লাগলে যেরকম হয় আমরা দেখি। তো ঠিক এইভাবে আমি ল্যাপটপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, যদি বিচ্ছু লাগে তাহলে কিন্তু বা কোনো পোকামাকড় লাগলে এরকম কিন্তু এই যে চাকা চাকা হয়ে যায়, দেখতে পাচ্ছেন কিনা? যদি এইরকম হয় এটাকে বলে নিডেলস, হ্যাঁ, নিডেল এস্ট্রম। তো এরকম যদি আপনার লক্ষণ পান, আপনারা পেতেই পারেন এই ধরনের। তো এরকম যদি চর্মরোগের আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই আমরা এই ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মেডিসিনকে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? চমৎকার মেডিসিন হচ্ছে আর্টিকা ইউরেন্স নিডেলস। আমরা কি পেলাম? NETTLES নিডেলস। সাধারণত ভাই আমার মাইন্ড করেন না, সবকিছু লিখতে অনেক সময়ের ব্যাপার। এটা আপনাকে উদাহরণ দিলাম আর কি, যে আমাদের সবকিছু লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে সামনের দিকে এগোতে পারবো না। যেগুলি ইম্পর্টেন্ট আমি সেইগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যদি নিডেলস এস ফ্রম হয়, এস ফ্রম, আমরা কি পেলাম? যে তার যদি পোকামাকড় লাগে বা এই জাতীয় কিছু লেগে, যেটাকে আমরা বিচ্ছা লাগলে, যদি বিচ্ছু যদি লাগে তাহলে আমরা সাধারণত দেখি এরকম ভাবে ফুলে যায়। সেক্ষেত্রে চমৎকার মেডিসিন হচ্ছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স চমৎকার মেডিসিন। তাহলে আপনি যদি বিচ্ছু লাগলে এরকম কন্ডিশন হয় তাহলে আপনারা ব্যবহার করবেন কি? আর্টিকা ইউরেন্স। এবং আমরা রেপার্টরি অ্যানালাইসিস করলে একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন হিসাবে আমরা এই মেডিসিনটাকে পেয়ে যাই। আচ্ছা, যারা নবীন হোমিওপ্যাথ রয়েছেন অনেকে অনেক কিছু বুঝেন না বা প্র্যাকটিস করতেছেন। এখন আপনি যখন চেম্বার দিবেন, চেম্বার দিয়ে একটা শিশি বোতল নিয়ে বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে পড়তে হবে প্রচুর পরিমাণে। এখন আপনি রোগীকে কিভাবে ঔষধ অ্যাপ্লাই করবেন এটা যদি আমি আপনাদেরকে বারবার বলতে হয় ব্যক্তিগতভাবে, কারণ আমিও তো মানুষ। ধরেন এজ লাইক আমার পেমেন্ট গ্রুপেই স্টুডেন্ট আছে 100, কাটাই 100 স্টুডেন্ট যদি প্রতিদিন একটা করে বিষয় নিয়ে আমার সাথে কথা বলে, তাও আমার 100টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আপনারা যখন আমাকে প্রবলেম ফেস করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি শতভাগ আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আমি আরেকটা বিষয় আপনাদেরকে সহজে বলে দিই। অনেকে আমি কিন্তু এগুলি বাস্তবতায় আপনারা যারা আমার কাছে ফেস করতেছেন আমি তাদেরকে দেখাচ্ছি যে আপনি মেডিসিন কিভাবে তৈরি করবেন। এই বিষয়টা যদি আপনি না জানা থাকে আমি একটু সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। আপনারা অনেকেই এই মেডিসিন অ্যাপ্লাইয়ের ব্যাপারে ইতস্ততা বোধ করেন, কিভাবে কি করবেন, খুব প্রবলেম ফিল করেন। এটা আমরা যদি একটু দেখিয়ে দিই তাহলে মনে হয় আরেকটু ভালো হবে আপনাদের জন্য। যেমন ধরেন, আমি আবার একটু আমার ফ্রন্টে ক্যামেরা টানতেছি। যেমন মনে করেন আপনি রোগীকে মেডিসিন দিবেন, এই হলো আমার 30 ml এর শিশি। তো যা যা লাগে লেভেল টেবিল এগুলো আপনারা দিয়ে নেবেন। এখন এই শিশিতে আমি প্রথম কি করব, আপনাকে অবশ্যই কাঁচের শিশি, ডিস্টিল ওয়াটার রাখেন আর আপনি পিটিআরএস রাখেন, যাই কিছু রাখেন, সবসময় চেষ্টা করবেন এই বিষয়গুলি রাখার জন্য। কি জন্য রাখার প্রয়োজন এটা আপনারা মানুষটি ভালো করে বুঝছেন, আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। তাহলে এখান থেকে আপনি গলা পরিমাণ, আমি এটা বলতেছি, আজকে আলোচনায় আছেন যে একজন আমাকে প্রশ্ন করেছেন কিভাবে তৈরি করবেন, কি মানে মনে হচ্ছে উনি কিছুই জানেন না অথচ চেম্বার করতেছেন। এটা হতেই পারে, বাট আপনাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে আপনি এই গলা পরিমাণ পর্যন্ত ডিস্টিল নিলেন, ঠিক আছে? তাহলে এটাই শিশির কাজ শেষ। ডিস্টিল নেওয়ার পরে আপনি এখান থেকে যদি পিটিআরএস দেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 8 থেকে 10 ফোঁটা অনুমান করে এটাতে আপনি পিটিআরএস দিলেন। আপনাকে এই পিটিআরএস যেটাকে বলি বা মেডিসিন বলি সেটা দিলাম। দেওয়ার পরে আপনার এখন এটার এই ক্ষেত্রে আপনি যদি হ্যাপকো কোম্পানি ব্যবহার করেন
মেডিসিন, তাহলে আপনি একটা অথবা দুইটা গ্লোভিউস এই শিশিতে দিলেন, দেওয়ার পরে আপনি এই মুখ আটকায় দিলেন, ড্রপার দিলেন একটা ভালো মানের, তারপর ভালো মানের একটা কর্ক দিলেন, আপনার ওষুধ কিন্তু রেডি হয়ে গেল। এখন এই যে জাকির বিষয়টা আসে, অনেকে মনে করেন যত জাকি তত নেকি, অনেকে এই জিনিসটা মনে করেন যে যত জাকি তত নেকি, আসলে কিন্তু বিষয়টা এরকম না। যেমন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রবীন বর্মন স্যার ওনার ভিডিওতে বলেছিলেন যে এই 10টা জাকি দেন আর যাই দেন সেটা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়, কতটুকু কিঞ্চিত পরিমাণে পরিবর্তন হয়, সেটা অর্গানানো আমাদের আমরা পাই। তো ওই জাকির সাথে কোনো প্রবলেম ফিল করেন, জাকির উদ্দেশ্য হচ্ছে আপনার মেডিসিনটা অ্যাডজাস্ট হওয়া বা মিক্স হওয়া। তো এখানে আপনি ওই 10টা জাকি দিলেই যে অনেক কিছু পাবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, তবে 10টা জাকি দিলে মনে করেন 10x1, আপনার 10 আছে সেখানে কি হলো 10x1 হলো, এর বেশি পরিবর্তন হবে না। তো 10 যদি ঠিক থাকে আপনার 1-এ কোনো কিছু আসে যায় না। সুতরাং এই বিষয়গুলি মনে রাখতে হবে। তাহলে আজকের পর থেকে যারা আপনারা মেডিসিন তৈরির ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেন বা বলেন, আমি সরাসরি দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা মেডিসিন তৈরি করব। তাহলে আপনি একটাতে মেডিসিন দিলেন আর একটাতে কি দিলেন, পিটিআরএস দিলেন। মূল মেডিসিনটা খাইলো সকালে দিলেন, পিটিআরএসটাকে আপনি বিকালে দিলেন। তাহলে সুন্দরভাবে সে কি করলো, তার রোগীর কি আপনার পথ্যপাতীয় সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিলেন, কিভাবে কি করবে আর ওষুধটা কিভাবে খাবে বলে দিলেন। তো আপনার সেই ক্ষেত্রে আর আমার মনে হয় আমার চেম্বারে আপনি পাবেন না, যদি আসেন তো হয়তো আমি 2-4টা মাদার থাকে, সেক্ষেত্রে ধরেন ক্যালেন্ডোলা রয়েছে, ক্যান্থারিস রয়েছে, এমার্জেন্সি যেগুলি প্রয়োজন লাগে সেগুলি, যেমন ক্যালেন্ডর আমরা কেটে গেল আপনারা কিভাবে ড্রেসিং করবেন, রক্ত বন্ধ করে দেবেন, এরকম কিছু বিষয় যদি আমরা ইম্পর্টেন্ট যেগুলি লাগে কিছু মাদার রাখতে হবে। আর সেক্ষেত্রে আপনার আমি যেটা বলেছিলাম যে আপনার অবশ্যই ডিস্টিল ওয়াটারটা কিসে রাখবেন, ভালো মানে কাঁচের বোতলে রাখার চেষ্টা করবেন। এখন আমার চেম্বারে কিন্তু অনেক সময় আসেন, বাম পাশে কিন্তু আমি অনেক শিশু রেখেছি, অনেকে হয়তো মনে করবেন এখানে মনে মাদারে ভর্তি, আসলে বিষয়টা এরকম না। আমি ডিস্টিল ওয়াটারগুলি আমি এক পাশে রেখে দিই এই কাঁচের বোতলে, তাতে কি আমার রোগীও আত্মতৃপ্তি থাকবে আর আমারও, আমি নিজেও পানিটাকে বিশুদ্ধভাবে রাখার সিস্টেমটা আমার কাছে আমি ফলো করলাম, এটাই হলো মূল বিষয়। তাহলে আমরা আজকে এই বিষয়টা প্র্যাকটিক্যালি জানলাম, আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। ভাই আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি আমার লাইফে এরকম হাতে কলমে কোথাও গিয়ে পাই নাই কারো কাছে, নিজে সাধনা করেছি। আর আমাদের যে শ্রদ্ধা গুরু রবীন বর্মন সাহেবের কাছ থেকে আমরা যতটুকু অনলাইনে শিখেছি এবং নিজের মেধা খাটিয়ে বই পুস্তক পড়ে নিজে শ্রম করে আজকে এই পর্যন্ত এসেছি, যার কারণে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আসলে দ্য মোর দ্য রিড মোর দ্য লার্ন কথাটা রয়েছে, যে যত পড়বেন ততই কিন্তু শিখবেন। কেউ কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে না, সবকিছু বই পুস্তকে আছে, আপনাকে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাব মূল কথায় আবার। তাহলে দেখেন, আমরা মেডিসিনের প্রয়োগ সম্পর্কে সুন্দরভাবে জানলাম, এখন আমরা পরবর্তী আলোচনায় আসি। বিভিন্ন প্রকার ইরাপশন আমরা দেখি, কি দেখি, বিভিন্ন প্রকার ইরাপশন হয়। তো ইরাপশনের ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফিলটা করেন যে ইরাপশনের ক্ষেত্রে কিভাবে কি করবে। এখন দেখেন, এইখানে যদি আমরা এই বিষয়টাকে জানার একটু সহজভাবে আপনাদের সম্মুখে চিত্রের মাধ্যমে তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি ইরাপশনের কিছু চিত্র আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের আরো ভালো লাগবে, কারণ হাতে কলমে পাবেন। আমরা আবার একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নেই, যে ইরাপশন আমরা কি কি ধরনের পাই, সেই ইরাপশনটা দেখে যদি আমরা আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি আবার আপনাদেরকে ল্যাপটপে এই বিষয়গুলি দেখাবো। দেখেন, ইরাপশনের ক্ষেত্রে আমরা কি কি পেলাম। এই যে দেখেন, এক প্রকারের স্কিনের প্রবলেম, এই যে ছোট্ট ছোট্ট দেখছেন, ছোট্ট ছোট্ট দানা দানা এক প্রকার ইরাপশন। এই যে
এটা হলো এক ধরনের ইরাপশন আমরা পাচ্ছি। আচ্ছা, তারপরেরটাতে যদি আসি, এই যে দেখেন এরকম রুগী আপনারা চেম্বারে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, কমেন্টসে জানান যে এরকম রুগী আপনারা পাচ্ছেন কিনা। আমি কিন্তু পাচ্ছি পর্যাপ্ত। তাহলে এই যে একটা ইরাপশন পেলেন, এ আর একটা ইরাপশন পেলেন, ছোট্ট ছোট্ট, এটা চাইতে আর একটু বড়, এই যে আরেকটা, এটা পেলাম। এরপরে দেখেন এই যে এরকম 4টা 5টা একসাথে জোর অবস্থায় পাচ্ছেন, 4টা 5টা এরকম হচ্ছে, যে ফুসকা মুখে পানি নিয়ে জন্ম নিচ্ছে। কি হচ্ছে? মুখে পানি নিয়ে জন্ম নিচ্ছে। তাহলে এরকম বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাচ্ছেন, যেহেতু আমি পাচ্ছি আপনারও পাওয়ার কথা। তাহলে যদি এরকম পান, সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করে কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। কারণ ফট করে চর্মরোগ দেখেই যে আপনি একটা ব্যবহার করে ফেলবেন, তাহলে কিন্তু রোগীকে বিপদে ফেলা দিবেন। হ্যাঁ, ওইরকম বিপদে ফেলানো যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা আবার চলে যাই মূল কথায়। আমরা আবার কোথায় যাব? মূল আলোচনায় চলে যাবো। এখন ইরাপশনের ক্ষেত্রে আমরা কি কি পাই দেখেন। এই ইরাপশন রিলেটেড কম্বাইন্ডলি ড্রাগস ইন জেনারেলে কিছু মেডিসিন রয়েছে, আপনি পাবেন। সেগুলো কি কি? আর্সেনিক রয়েছে, ক্যালকেরিয়া, কি কি ইরাপশন। আমরা কি পাবো? ইরাপশনের ক্ষেত্রে কিছু কম্বাইন্ড মেডিসিন পাবো। ওই যে যখন আপনি জিজ্ঞেস করেন স্যার ইরাপশনের জন্য কি ওষুধ দিব, কি জিজ্ঞেস করেন? স্যার আমি রোগী পাইছি, ওই ডাক্তার এলোপ্যাথি ডাক্তার লিখে দিয়েছে ইরাপশন হয়েছে, এখন ইরাপশনের জন্য কি ওষুধ দিব? আমাদের ইরাপশনের কোনো ঔষধ নাই। আছে এই যে ড্রাগস ইন জেনারেল, একসাথে আপনি অনেকগুলো ওষুধ পাবেন। কারণ আপনি আমার জিজ্ঞেস করে আমি বলবো যে ঠিক আছে আপনি অমুক জায়গায় খুঁজে দেখেন, প্রায় 200-300 ওষুধ আছে, ওটা থেকে আপনি সিলেকশন করে দেন। তখন কিন্তু আপনি বলবেন স্যার আমাদের ফাইজলামি কথা। আসলে তো ফাইজলামি না। ড্রাগস ইন জেনারেল আপনি অনেকগুলো ওষুধ পাবেন। তবে কমন মেডিসিন গুলো আমরা কি কি পাই? আর্সেনিক, ক্যালকেরিয়া, কি কি? আর্সেনিক, ক্যালকেরিয়া। আমি কিন্তু ইরাপশনের ছবি সহকারে আপনাদের দেখায় দিছি। বলেন আপনাদের কোনো চেম্বারে গেলে আপনাদেরকে এইভাবে দেখা শিখাবে কিনা? এই অনলাইন জগৎ, নেটের জগৎ আপনাদেরকে এই ফেসিলিটিটা দিয়ে দিয়েছে। সুতরাং এই কারণে কিন্তু আপনারা এটা পাচ্ছেন। তাহলে কি পেলাম? আমরা পাচ্ছি আর্সেনিক, ক্যালকেরিয়া, মার্কসল এবং মেজেরিয়াম। কি কি? মার্কসল, মেজেরিয়াম। কি কি পেলাম? আর্সেনিক, ক্যালকেরিয়া, মার্কসল, মেজেরিয়াম, নেট্রাম মিউর এবং পেট্রোলিয়াম। নেট্রাম মিউর, পেট্রোলিয়াম। কি কি পেলাম? আর্সেনিক, ক্যালকেরিয়া, মার্কসল, মেজেরিয়াম, নেট্রাম মিউর এবং পেট্রোলিয়াম। চমৎকার মেডিসিন। সেই সাথে আমরা রাস্টক্স এবং এই রাস্টক্স গুরুত্বপূর্ণ মেডিসিন, সাইলেসিয়া, সেই সাথে রয়েছে সিপিয়া। চমৎকার চমৎকার মেডিসিন। এবং সর্বশেষ হচ্ছে কি? সালফার। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইরাপশনের ক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলি চিন্তা করবেন। এখন এই যে ডাক্তার ইমরান সাহেব যে কথাটা বললেন, যে এই স্যার এই মেডিসিন সম্পর্কে একটু কিছু কথা বলেন। আচ্ছা, এখন এই যে প্রত্যেকবারই কিন্তু একই মেডিসিন আপনার কাছে ঘুরে ঘুরে আসবে, বুঝছেন? আপনার কাছে প্রত্যেকবারই একই মেডিসিন ঘুরে ঘুরে আসবে। তো আমি আমার যে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, আপনারা লক্ষ্য করে দেখবেন আমি যে 30টা মেডিসিন দিয়েছি তার বাহিরে আমি খুব কম, রেয়ার, মানে 1টা 2টা মেডিসিন আসে কিনা সন্দেহ, আমি 30টা মেডিসিনের ভিতরে আমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করি এবং আমার অন্য মেডিসিনের প্রয়োজন লাগে না। আচ্ছা, গোপন কথা বলে দিলাম, যদি লাগে সেটা বিশেষ কোনো ক্ষেত্রে লাগতে পারে, কিন্তু সম্ভাবনা খুব কম। 100-র মধ্যে 5% আমার প্রয়োজন লাগে না। তাহলে ইরাপশনের যে ছবিগুলি দেখালাম, এই ক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলি চিন্তা করবেন। এখন এই যে আর্সেনিকের সিমটম চিন্তা করবেন, ক্যালকেরিয়া মোড়া থলথলে মেদপূর্ণ, ডিম খাইতে পছন্দ করে রোগী, আর্সেনিক হলে রোগী অস্থির প্রকৃতির, পানি পিপাসা বেশি, অল্প অল্প পানি খায়। মার্কস হলে জিব্রাটা বড় থাকবে, থলথলে জিব্রা গড়ায় পানি পড়বে, সাইকেলের রাতে সাবযুক্ত থাকবে, রাত্রেবেলা কষ্টে বৃদ্ধি হবে। এগুলি বেসিক কথা আপনাকে জানতে হবে, এগুলি তো বারবার বলার সময় নাই। তারপরে হচ্ছে নেট্রামিওল, রোগী লবণ খাইতে পছন্দ করে, প্রচন্ড গরম কাতর থাকবে, রাগটা বেশি থাকবে, খিটখিটা, রুটি খাইতে পছন্দ করবে। বেসিক কথা আমরা জানতে হবে। পেট্রোলিয়ামের শীতকালে তার সকল কষ্টে বৃদ্ধি হবে, চামড়াটা ফাইটা ফাইটা যাইতে পারে। রাস্টক্স হচ্ছে বর্ষাকালে বৃদ্ধি হবে, তার পানি পিপাসা বেশি থাকবে, রাত্রেবেলা কষ্ট পাবে। এইভাবে আপনার মূল কথাগুলি ভাই আপনাকে জানতে হবে। জানার জন্য আপনাকে প্রচুর পরিমাণ ম্যাথমেটিকা পড়তে হবে। ওকে,
তাহলে ইরাপশন সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারলেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে ইরাপশনটা কিরকম হবে এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা কি কি ব্যবহার করতে পারি, এটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, ব্লিস্টার, একটা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ব্লিস্টার, ব্লিস্টার ব্লিস্টার মানে কি? ব্লিস্টার মানে হচ্ছে ফুসকা ভরা। শান্তনু দাদা আপনাকে ধন্যবাদ। ব্লিস্টার মানে কি? ব্লিস্টার হচ্ছে ফুসকা ভরা। ফুসকাটা কেমন? ধরেন আপনার এই মানে মহিলা কে আছেন দেখি, মহিলা কেউ আছেন কিনা দেখতেছি না, যাই হোক, মনে করেন মহিলারা যখন রান্না করলে ওই তেল ফুটা ছিটে যায়। যখন তেলের একটা ফুটা ছিটে যায়, তেলের ফুটা ছিটে গেলে দেখবেন যেরকম একটা কন্ডিশন হয়, চিত্র হয়, যেটা এরকম যদি হয় এটা কি ব্লিস্টার হয়। অর্থাৎ তেলের ফুটা যখন ছিটে যায়, আপনাদেরকে আবার চিত্রে দেখানোর প্রয়োজন। আচ্ছা, আমি আবার দেখতেছি, দাঁড়া, চিত্রে দেখালে আপনাদের জন্য একটু ভালো হবে, শিখতে সুবিধা হবে। আচ্ছা, ব্লিস্টার বিষয়টা আপনাকে আমরা এই চিত্রের সাহায্যে দেখাইতে চাচ্ছি। ওই যে একবার এটা ভাইরাল হয়েছিল না একটা বিষয়, যে মাইন্ড করলেন, এখন আমি বারবার ক্যামেরা ঘুরাইতেছি, আপনারা কি মাইন্ড করলেন? একটা যে একবার ভিডিও ভাইরাল হয়েছিল যে কি নিয়ে জানি, মাইন্ড করলেন, তো ওইরকম আমি বারবার ক্যামেরা ঘুরাচ্ছি, আপনারা আবার মাইন্ড করেন না। আমি আবার এই ব্লিস্টার বিষয়টাকে আপনাদের চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, ব্লিস্টার বিষয়টা কি। এই হলো ব্লিস্টার, এই যে দেখেন, এর চাইতে সুন্দর ভাবে আর পৃথিবীর কোথাও পাবেন না, দেখেছেন? এই হলো ব্লিস্টার। এই যে আরেকটা দেখাচ্ছি, ব্লিস্টার মানে তেল পড়লে, গরম তেল যদি পড়ে, গরম তেল পড়লে যেরকম চিত্র হয়, হারপিসও বলে এটাকে, হ্যাঁ হারপিসও বলে, ব্লিস্টারও বলে। তাহলে গরম তেল পড়লে যেরকম হয়ে যায়, এরকম বিষয় কিন্তু আমরা পাই, যে পায়ের মাঝে পড়েছি। আর কি ভুল হবে কারো? মানে যদি ওই যে দেখেন ম্যাডামে কি করছে, জুতার উপর পা রাখা কিন্তু দেখাইতেছে যে তার এরকম হচ্ছে। আশা করি আর কারো এই সম্পর্কে মিস হওয়ার কথা না। আমি একেবারে ছবি সহ, চিত্র সহ, রেপার্টরি থেকে মূল বিষয়গুলি সহ এবং ম্যাথমেটিকাতে যেভাবে পাই সেগুলি সহ সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো জানি না আপনারা কতটুকু কি বুঝতে পারতেছেন বা উপকৃত হচ্ছেন। না না, ইমরান ভাই, এমনি মজা করলাম আপনার সাথে, রাগ করা কিছু নাই। বোকা আমরা, রাগ করবো কেন? আমরা সবাই ছাত্র। প্রশিক্ষক শব্দের অর্থ কি জানেন? প্রশিক্ষক মানে হচ্ছে নিজে শিখবো এবং অন্যের কাছ থেকে শিখবো, নিজে শিখাবো এবং অন্যের কাছ থেকে শিখবো, এটাকে বলে প্রশিক্ষক। আমরা হলাম প্রশিক্ষক। এই যে অর্থাৎ নিজেও শিখবো, আপনার কাছ থেকেও শিখবো, আমিও শিখাবো, এই দুইটা মিলাই হলো প্রশিক্ষক। আমরা কিন্তু শিক্ষক না, ঠিক আছে? শিক্ষক আর প্রশিক্ষকের মধ্যে কিন্তু ব্যবধান আছে। শিক্ষক হলো যে শুধু নিজে শিখাবে, আর প্রশিক্ষক হলো আমি নিজেও শিখাবো আবার আমি নিজেও শিখবো, দুইটাই। তো ইমরান ভাই, আমি হলাম প্রশিক্ষক, আমি কিন্তু শিক্ষক না। ওকে, তাহলে আমরা কি ব্লিস্টার সম্পর্কে জানলাম। তো এই ব্লিস্টার সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টসে জানান। তাহলে এই ব্লিস্টারে আমরা চমৎকার মেডিসিন, এই ব্লিস্টার রুব্রিকে বা সিমটমে চমৎকার মেডিসিন হিসেবে আমরা রাস্টক্সকে ব্যবহার করব। কি কি? রাস্টক্স মোস্ট ইম্পর্টেন্ট এবং ফার্স্ট ডে একটা মাত্র মেডিসিন আমরা এই ব্লিস্টারের ক্ষেত্রে কাকে পাই? রাস্টক্সকে পেয়ে যাই। তাহলে আমরা এটা মুছে দিব। ওকে, তাহলে আমরা ব্লিস্টার সম্পর্কে জানলাম। আমরা এখন যাব বয়েলস। বয়েলস মানে কি? ফোড়া। বয়েলস, BOILS, বয়েলস।
এই বয়েল সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব। আমরা আবার সেই একই ব্যবসা করি, আমরা একটু চিত্রের মাঝে দেখে নিই। আমি একটু চিত্রটা বের করে নিচ্ছি। তাহলে এই বয়েলসের পিকচার যদি আমরা জানার চেষ্টা করি যে বয়েলসের পিকচারটা আমরা কেমনে পাবো, বয়েলসের পিকচারটা যদি দেখে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা একটু চিত্রের সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফোড়ার চিত্র তো আর দেখানোর কিছু নাই। ফোড়াটা আপনারা সহজেই বুঝবেন যে ফোড়া সাধারণত আমরা কয়েক ধরনের দেখি। কি কি রকম দেখি আমরা? আমরা প্রথমে দেখি সেটা লাল বর্ণের হতে পারে, ব্যথা যুক্ত হতে পারে, আবার কখনো ব্যথা নাও থাকতে পারে। আমরা এরকম কিন্তু পাই যে কয়েক ক্যাটাগরিতে। তো যদি আক্রান্ত স্থানটা লাল থাকে এবং স্পর্শকাতরতা থাকে, কি থাকে? লাল থাকে এবং স্পর্শকাতরতা থাকে, যদি আমরা দেখি যে আক্রান্ত স্থানটা কেমন হচ্ছে, লাল হচ্ছে, এক্ষেত্রে যদি লাল টকটকা হয়, স্পর্শকাতরতা থাকে, পুজ হয় নাই, তাহলে আপনারা কি মেডিসিন চিন্তা করবেন একটু আমাকে কমেন্টসে জানান। তাহলে যদি লাল বর্ণ হয়, যেমন দেখেন আমরা যদি একটু চিত্রের মাধ্যমে আবার চলে যাই, একটু দেখে নিব। ছবিটা একটু পাইতে ডিস্টার্ব হচ্ছে, একটু পিকচারটা আমরা নিয়ে নিই। এখন আমরা যদি দেখি যে কি হচ্ছে, এটা লাল বর্ণর হচ্ছে, ছোট্ট হইলো জায়গাটা, ছোট্ট হয়েছে, লাল বর্ণ হচ্ছে। আচ্ছা সীমা আপা, ধন্যবাদ। তাহলে আমরা যদি দেখি যে ছোট্ট হলো, ফোড়াটা কেমন লাল, ছোট্ট বর্ণ, প্রচন্ড ব্যথা, পুজ হয় নাই। এখন যদি পুজ না হওয়ার আগে আপনি কন্ডিশনে পান, তাহলে হিপার সালফার উচ্চ শক্তি দিবেন। কি করবেন? হিপার সালফার মনে করেন 1 mg দিলেন, ওরা স্থানটা অল্প লাল হয়েছে, প্রচন্ড স্পর্শকাতর হয়েছে, পুজ হয় নাই, পুজ হয় নাই। আপনি তখন যদি হিপার সালফার 1 mg দিতে পারেন, মানে যুগ বুঝে কোপ মারা, একটা কথা আছে না, যুগ বুঝে কোপ মারা, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যদি এরকম হয়, ফোড়াটা কি হচ্ছে, হালকা লাল হয়েছে, পুজ হয় নাই, প্রচন্ড ব্যথা আছে, আপনি সেই ক্ষেত্রে যদি দেখেন, তাহলে আপনি হিপার সালফার 1 mg দেন, দেন কাজ হয়ে যাবে। অথবা যদি আপনি বেলাডোনা উচ্চ শক্তি দিতে পারেন, সেটাও বসে যাবে। আর যদি দেখেন যে সেখানে পুজ হয়ে গেছে, কি হয়েছে, আক্রান্ত স্থানটাতে
পুজ হয়েছে, ব্যথা আছে, পুজ হয়ে গেছে, সাদা দেখতেছেন, কিছুটা পুজ মুখে নিছে, এখন আপনাকে পুজটাকে বের করে দিতে হবে। তো পুজটাকে যদি আপনি বের করে দিতে চান, সেইখানে আপনি চমৎকার মেডিসিন হিসাবে বেলাডোনা 3x দিতে পারেন। কি দিবেন? বেলাডোনা 3x। যদি কি হয়, পুজ থাকে 5 হয়, যদি কি হয় 5 হয়, তাহলে বেলাডোনা 3x দিতে পারেন। মাইরিস্টিকা আপনি কি দিলেন? মাইরিস্টিকা, এই মেডিসিনটা আপনি দিতে পারেন, এটাও 3x। তাহলে যদি পুজ হয় বেলাডোনা 3x, মাইরিস্টিকা 3x দিতে পারেন, অথবা হিপার সালফার 6, হিপার সালফার 3x দিতে পারেন, অথবা আপনার 6 দিতে পারেন। সম্মানিত বন্ধুগণ, আজকে অনেকক্ষণ কথা বললাম। এই চর্মরোগে অনেক জানার আছে, অনেক কিছু বোঝার আছে। বুঝে বুঝে চিকিৎসা দিলে আপনি সফলতা পাবেন। খালি ফট করে ওষুধ দিয়ে দিলে রোগী আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনার খেপে যাবে আপনার প্রতি, হ্যাঁ, অ্যাগ্রাভেশন হয়ে যাবে। এই জন্য কিন্তু এলোপ্যাথিতে ডার্মাটোলিস্ট নাকি বলে একটা ডাক্তার থাকে, স্কিন বিশেষজ্ঞ, স্কিন বিশেষজ্ঞ। আমাদের হোমিওতে তো আর বিশেষজ্ঞ হয় না, আমাদের সব বিষয়ে জানতে হয়। এই এক চামড়ার উপরে তারা কিন্তু পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হয়, স্পেশালিস্ট হয়। সুতরাং আপনি অল্প কথায় কিভাবে তো তাড়াতাড়ি আপনি এগিয়ে যাবেন, এই জন্য আপনাকে পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে। এই যে বয়েলসের উপর কথা বললাম, এই বয়েলসে আপনি এই মেডিসিনগুলি কি করতে পারেন? অ্যাপ্লাই করতে পারেন। ওয়াও, বাহ বাহ, 1 ঘন্টা হয়ে গেল আলোচনা, কোন দিক দিয়ে সময় চলে গেল। আরেকটা টপিক নিয়ে কথা বলে শেষ করে দিব। আরেকটা বয়েল সম্পর্কে আমরা জানলাম। কার্বাঙ্কাল, কার্বাঙ্কাল যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, কার্বাঙ্কালের ক্ষেত্রে আমরা কি কি পাই। কার্বাঙ্কালে চমৎকার ভাবে আমরা দেখি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন থাকে। ব্যবস্থা তাহলে আমরা কথা বলবো কার্বাঙ্কাল। এই কার্বাঙ্কালের ক্ষেত্রে আমরা কি মেডিসিন চিন্তা করব? এই কার্বাঙ্কাল, এই বিষয়ে আমরা একটু কথা বলে নিব যে এটা কি। আমরা দেখি ছবি আমরা পাই কিনা, একটু ট্রাই করে দেখি। যদি একটা ছবি পাওয়া যায় তাহলে ভালো হবে। আমরা এই কার্বাঙ্কেলের ক্ষেত্রে কোন বিষয়গুলি পাই? আচ্ছা, কার্বাঙ্কালটা আমরা দেখি যে ফুরাটা যখন হয়, সেই ফুরাটা যখন চারকানি দিয়া, ফুরার মতনই হয়, বাট চারকানি দিয়ে কি হয়, ছোট 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 ছিদ্রর মতো হয়ে পানি বের হয়, একটু পুজের মতো বের হয়, ব্যথা যন্ত্রণা থাকে প্রচুর পরিমাণে। এই ধরনের আমরা পেলে, এই ক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলি চিন্তা করব, দেখি চিত্রটা পাই কিনা, তাহলে একটু ভালো হবে। আজকে মনে হয় নেটের সমস্যা করতেছে।
সম্মানিত বন্ধুগণ, এই কার্বাঙ্কেলের ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন চিন্তা করবো? দেখেন আজকে ছবি দিচ্ছে না, ছবিগুলো পাচ্ছি না, কেন বুঝতেছি না। কার্বাঙ্কেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মেডিসিন হিসেবে আমরা এনথ্রাক্সিনাম, ANTHR, নেটে চেষ্টা করলাম ছবি আনার জন্য, কিন্তু নেটে প্রবলেম দিচ্ছে, যার কারণে আজকে পিকচার পাচ্ছি না। এনথ্রাক্সিনামের ক্ষেত্রে চমৎকার মেডিসিন, যে ফোড়ার মতো হয়ে চারকানি দিয়ে হালকা হালকা ছিদ্র হয়ে দেখতেছি কি হচ্ছে, এই পুজের মতো বের হচ্ছে, প্রচন্ড ব্যথা যন্ত্রণা, স্পর্শকাতরতা প্রচুর পরিমাণে, এই ধরনের সিমটম আমরা পাই, যে ব্যথা যন্ত্রণা প্রচুর হচ্ছে, ওই হালকা ছিদ্র হয়ে পানির মতো বের হইতেছে। তো এরকম যদি হয়, সেখানে আমরা এনথ্রাক্সিনাম মেডিসিনটি ব্যবহার করতে পারি এবং খুব ভালো রেজাল্ট আশা করতে পারি। সেই সাথে আরো গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা পাই, আর্সেনিক রয়েছে, বেলেডোনা রয়েছে, চমৎকার মেডিসিন এনথ্রাক্সিনাম, আর্সেনিক, বেলেডোনা, এবং সেই সাথে আমরা পাই সাইলেসিয়া লেকেসিস। এই মেডিসিনগুলি সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি এই কার্বাঙ্কেলের ক্ষেত্রে। সম্মানিত বন্ধুগণ, আশা করি আজকে যে আলোচনা করলাম কতটুকু কি আপনাদের ভালো লেগেছে আপনারাই জানেন। তো চেষ্টা করেছি যে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে ছবির মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরার, এবং কোন ক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করি, যেটাকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন বলি, তো খুব সহজে প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এই ভিডিওগুলি যাতে আপনারা বেশি বেশি দেখেন, শেয়ার করেন এবং বারবার শুনে নোট করেন, তাহলে এর দ্বারা আপনারা অবশ্যই কিছু না কিছু হলেও উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগ্রহের উপর আমরা চেষ্টা করব, প্রায় সময় যেহেতু রাত্রেবেলা আমার ক্লাস থাকে এবং মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি, রাত্রেবেলা যখন পেমেন্ট গ্রুপের বাহিরে যখন ফ্রি সময় পাই, আবার লাইভ ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আর সকালের দিকে মাঝে মাঝে হয়তো 11টা, 11:30টার দিকে যখন ফ্রি থাকি, চেষ্টা করি কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের আগ্রহের উপরে আমরা আলোচনাগুলি চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আজকে যে স্কিন সম্পর্কে যদি 10 ভাগ হয়, 10 ভাগের 2 ভাগের মতো আলোচনা করলাম, আর 8 ভাগই এখনো বাকি আছে। প্রচুর আলোচনা এবং প্রচুর জানার এবং বোঝার রয়েছে এই স্কিনের ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই চেম্বারে মনোযোগ দিবেন, যখন সময় পাবেন স্টাডি করবেন, যখন একটু সময় পাবেন তখন কি করবেন, রোগী নাই, আপনি বসে বসে স্টাডি করেন, সময়কে কাজে লাগান, তাহলে আপনার পূর্ণতা আসবে। টুডে টুমোরো এক সময় আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন। সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।